আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ইভা ওয়ালাইকুম আসসালাম। দীপদে। ওকে, দীপদে সম্ভবত আমার লাস্ট শুট প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিলেন। ওকে, তো দেখেন আমাদের টার্গেট হচ্ছে হলো, যেহেতু আগামীকাল পরীক্ষা, আমাদের টার্গেট হচ্ছে হলো অলরেডি কিছু কিছু অধ্যায় আমি তোমাদের করাই দিচ্ছি, যে অধ্যায়গুলো করলে ইনশাল্লাহ তুমি 100% A+ পাবা। এবং আমি তোমাদের একটু বলে দিচ্ছি, সহজ ইজিয়েস্ট অধ্যায়, মানে একদম ইজিয়েস্ট অধ্যায়। A+ পাওয়ার জন্য তোমার অনেক কঠিন ফঠিন অধ্যায় করার দরকার নেই। এখন আগামীকাল পরীক্ষা যে টপিকটাই বুঝবা, যে টপিকটাই একটু পড়াশোনা করবা, যেটা আগামীকাল পরীক্ষা হলে গেলে কাজে লাগাইতে পারবা, সেই জিনিসটাই শিখতে হবে। তো আজকের ক্লাস নেবার কথা ছিল রেওয়া মিল। সো আমি রেওয়া মিলের বেসিক সহ বোর্ড কোশ্চেন করাই দেবো ইনশাল্লাহ। এখন রেওয়া মিলের কি বেসিক করাবো, এখন আমি রেওয়া মিলের অত বেসিক করাইতে পারবো না। আমি রেওয়া মিলের জাস্ট মূল জিস্ট পয়েন্টটা লেখাই দেবো, মানে তোমার রেওয়া মিল করতে খালি যে জিনিসটুকু লাগবে শুধু সেইটুকু ধরাই আমি তোমাকে বোর্ড কোশ্চেন করাই দিচ্ছি। এবং রেওয়া মিল তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ দুইটা আসবে এবং দুইটার ভিতরে একটা সাধারণত একটু কঠিন দেয় আর একটা খুবই ইজি দেয়। তো যারা একটু অঙ্ক ফঙ্ক কম পারো, এই ইজিটার দিকে সব থেকে বেশি ফোকাস করো, কারণ এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তুমি 10 নাম্বার, ঠিক আছে, 10 নাম্বার 100% কমন পাইতে যাচ্ছ। 10% মানে 10% নাম্বার বা 10 নাম্বার তুমি, হ্যাঁ 10টা নাম্বার মানে একটা সৃজনশীল তুমি 100% কমন পাবা, 100% ড্যাম শিওর। যদি আজকের এই ক্লাসটা আমার সঙ্গে সামনে কয়েকটা মিনিট যদি তুমি আমার সঙ্গে একটু থাকো। আজান দিছে বাবা, আমি একটু পরেই আজান, আমার 9টায়, আমি আধা ঘন্টার ভিতর ক্লাসটা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? আসো, এখন আমি তোমাদের একটু বলে দিই যে কোন সহজ টপিক গুলো যদি আজকে রাতেও একটা স্টুডেন্ট পড়ে সে কিভাবে A+ পাইতে পারে, ঠিক আছে? কোন সহজ টপিক গুলো একটা স্টুডেন্ট যদি আজকে রাতেও পড়াশোনা করে তাহলেও সে A+ পাইতে পারে বা একটা ভালো রেজাল্ট করতে পারে, সেই সহজ টপিক গুলোকে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। সেই সহজ টপিকটা হচ্ছে একটা স্টুডেন্টকে প্রথমে প্রথম অধ্যায়ের উপর আমি দুইটা সৃজনশীল করাইছি, ঠিক আছে? আমি যদি ভুল না করি, যশোর বোর্ড 2023 সাল এবং ঢাকা বোর্ড 2023 সাল। অলরেডি আমি একটা লাইভ ক্লাস নিছি। ইনশাল্লাহ যারা প্রথম অধ্যায়ের ওই দুইটা মানে বোর্ড কোশ্চেন আমার সঙ্গে সলিউশন করছে এবং বাসায় বসে করছে, ইনশাল্লাহ 100% তারা ওই দুইটা নিয়মের ভিতর থেকে কোশ্চেন কমন পাবে এবং 10 মার্ক কমন পাবে। এরপরে আসি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপরে আমি একটু পরে একটা ক্লাস আপলোড করব, নগদ প্রাপ্তি। সাউন্ড আসে না, আচ্ছা সাউন্ড কি আসতেছে কিনা আমাকে একটু জানাও প্লিজ। কিছু বলার নেই আসলে, তোমরা যে আননেসেসারি কমেন্ট করো না, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার যে অধ্যায়টা হিসাবের বৈষম্য, এই অধ্যায়ের আমি একটু পর একটা ক্লাস আপলোড করতেছি, ওইখানে আমি নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা করাই দেবো। ওই নগদ প্রাপ্তি প্রদান জাবেদার ক্লাসটা যে করবে, বাসায় বসে একটু রাত্রে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ সে 10 তো ইনশাল্লাহ কমন পাবে, যদি 10 মিসও যায় সে 8 কমন পাবে ইনশাল্লাহ, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। কালকে পরীক্ষা হলো সব বোর্ডের জন্য নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা তোমাদের জন্য একদম বাইবেল লাগবেই, ঠিক আছে? এরপর আমি তৃতীয় অধ্যায় করাইছি। তৃতীয় অধ্যায়ের উপর আমি ইউটিউবে একটা লাইভ ক্লাস করাইছি, মানে সরি ফেসবুকে একটা লাইভ ক্লাস করাইছি, একটা বোর্ড কোশ্চেন সলিউশন করাইছি, আর একটা তোমাদের হচ্ছে হলো একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিছি দ্বৈত জেরের। সো ইউটিউব আর ফেসবুক দুই জায়গায় ক্লাস আছে। আমি 24 ব্যাচের জন্য এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে ক্লাস করাই দিছি। ইনশাল্লাহ যারা করবা, ইনশাল্লাহ এখান থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পেতে যাচ্ছ 100%। এরপর আসা হচ্ছিল চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে রেওয়া মিল। এই রেওয়া মিলটা এই যে আমরা করতেছি। আর নবম অধ্যায়ের উপর আমি অলরেডি সকাল 9টার সময় ক্লাস নিয়েছি, আর আজকে ইনশাল্লাহ রাত 12টার সময় ক্লাস হবে ইনশাল্লাহ। আমার শরীরে যদি 1 বিন্দু রক্ত থাকে, 1 বিন্দু, এই যে একটু আগে লোডশেডিং হয়েছে, আমি হয়তো একটু নিজের কথা বেশি বলা হয়ে যাচ্ছে, কিছু মনে করে না প্লিজ, ঠিক আছে? মানে আমি শর্ট করতেছিলাম যে কখন কারেন্ট আসবে, ঠিক আছে? শর্ট করতেছিলাম লিটারেলি, কখন কারেন্ট আসবে, কখন তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? যাই হোক, আমি কিন্তু তোমার গাইডলাইন দিয়ে দিছি। এই নবম অধ্যায়ের যে দুইটা ক্লাস, মানে যে ক্লাসটা করাইছি, আজকেও নবম অধ্যায়ের ক্লাস নিব। কেমনে নিব আমি জানি না, আজকে দরকার সারা রাত ক্লাস নিব। বললাম তো, শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত ক্লাস নিব। যারা থাকবা প্র্যাকটিস করবা, ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। আর যারা আমার ক্লাস করতেছে, আমার লাভিং স্টুডেন্ট, প্লিজ, আমি জানি তোমরা আমাদের অনেক ভালোবাসো, যেহেতু ভালোবাসো ভিডিওটা একটু শেয়ার দাও। ফেসবুকে ডান পাশে শেয়ার একটা বাটন আছে, মুক্ত হস্তে একটু ক্লিক করো প্লিজ, মুক্ত হস্তে একটু ক্লিক করো। আবার আমাদের গ্রুপেই শেয়ার করো না, তুমি যেসব গ্রুপে বা যেসব জায়গায় অ্যাড আসো বা তোমার প্রোফাইল যেখানে আছে, তুমি একটু প্লিজ, এখানে যারা এই যে 80-85 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, একটু পরে 100 জন হয়ে যাবে, তোমাদের হাতে পায়ে ধরি প্লিজ, একটু এই যে 91 জন, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। আমি আর কি বলবো, তোমরা কেউ ভিডিও শেয়ার করতে চাও না।
মানে মূল রিজনটা কি, মূল রিজনটা কি যে আমি আমাদের কি মানে আমাদের মেইন আমাদের প্রবলেমটা কি যে আমরা একটু ছোট চ্যানেল, তাই এটা আমাদের দোষ, এই জন্য আমাদের চ্যানেল আমাদের ভিডিও শেয়ার করতে লজ্জা পাও, লজ্জা লাগে আমাদের ভিডিও শেয়ার করতে। ঠিক আছে, আমাদের চ্যানেল ছোট, একদিন না একদিন তো বড় হবে, একদিন তো বড় হবে, তাই না? তা তোমরাই তো আমাদের সবকিছু, তা তোমরা যদি শেয়ার না করো তাহলে কে করবে? আচ্ছা যাই হোক, প্লিজ একটু ভিডিওটা শেয়ার করো। আচ্ছা আসো, আমরা রেওয়ামিলের কিচ্ছু শিখবো না, আমাকে জাস্ট রেওয়ামিলের জন্য 5টা মিনিট টাইম দাও প্লিজ, 5 মিনিট, অনলি 5 মিনিট টাইম দাও, অনলি 5 মিনিটস। ঠিক আছে, 5 মিনিটস টাইম দাও আমাকে, অনলি 5 মিনিটস রেওয়ামিল শেখার জন্য। এখন যেটা বুঝাবো জাস্ট এইটুকু মাথায় রাখবে, এখন আমি তোমাদের বোর্ড কোশ্চেন সলিউশন করে দেখাই দিব এবং 10 মার্ক ইজিলি কমন পাবা, কিন্তু যদিও ভাই অধ্যায় থেকে আসবে 20 মার্ক। ওকে আসো, শীটটা একটু রাখি এখানে, আচ্ছা একটু থাকুক, আচ্ছা পুরুষ না ভাই। ওকে আসো, রেওয়ামিলে জাস্ট এইখানে মনে রাখবা মজুদ পণ্য, কি পণ্য? মজুদ পণ্য দুইটা, জাস্ট আমাকে জাস্ট 5 মিনিট টাইম দাও, জাস্ট 5 মিনিট। মজুদ পণ্য দুইটা, একটা হচ্ছে হলো প্রারম্ভিক মজুদ পণ্য, ঠিক আছে মজুদ, আর একটা হলো সমাপনী মজুদ। ঠিক আছে, একটা মজুদ পণ্য হচ্ছে হলো দুইটা, একটা হলো প্রারম্ভিক মজুদ আর একটা হলো সমাপনী মজুদ। ওকে আচ্ছা, আর এইটাও রাখলাম আমরা বাম পাশে। ঠিক আছে, আর এই পাশে আমরা রাখলাম হাতে নগদ, হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত, প্রাপ্য বিল, প্রদেয় বিল, সরি প্রাপ্য হিসাব মানে দেনাদার, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এই যে টপিকগুলা। ঠিক আছে, এই যে টপিকগুলা, এইগুলোরও দুইটা থাকতে পারে, যেমন হাতে নগদের দুইটা থাকতে পারে, একটা থাকতে প্রারম্ভিক, একটা থাকতে পারে সমাপনী, একটা থাকতে পারে প্রারম্ভিক, একটা থেকে সমাপনী, এর মধ্যে যে কোনো একটা। মনে করো নগদ তহবিল, দুইটা নগদ তহবিল দেওয়া আছে, একটা দেওয়া আছে প্রারম্ভিক, একটা দেওয়া আছে সমাপনী। এই যে একটা দেওয়া থাকবে প্রারম্ভিক আর একটা দেওয়া থাকবে সমাপনী। ঠিক আছে, একটা থাকবে প্রারম্ভিক, একটা থাকবে সমাপনী। আচ্ছা আমি জাস্ট একটা কথা বলে দিচ্ছি, এদিকে খেয়াল রাখবা, মজুদ পণ্য, আর এখানে আরেকটা জিনিস লিখে দেই, মনিহারি, মজুদ পণ্য প্লাস মনিহারি, যতটুকু লিখবো জাস্ট ততটুকু মাথায় রাখবার, কিচ্ছু লাগবে না। মজুদ পণ্য প্লাস মনিহারি, দেখো এটা শুরু ম দিয়ে, এটা শুরু ম দিয়ে, মজুদ পণ্য শুরু ম দিয়ে, মনিহারি শুরু ম দিয়ে, এই দুই ম, এই দুইটার ক্ষেত্রে আমরা প্রারম্ভিকটা নেব। কোনটা নেব বলো? প্রারম্ভিকটা নেব, কিন্তু সমাপনীটা নেব না। ওকে আচ্ছা, আর হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এইটার ক্ষেত্রে মানে একটা হচ্ছে এই পাশ, এই মজুদ পণ্যের পাশে, আর একটা হলো এই যে হাতে নগদ টাগদ, এই পাশটা, এই পাশের ক্ষেত্রে আমরা সমাপনী নেব। কোনটা নেব? কিন্তু প্রারম্ভিকটা নেব না। তাহলে এখানে তোমরা এটা মনে রাখতে পারো, ধরো এরকম ডান হাত আর বাম হাত, ঠিক আছে, এরকম টাইটানিক হয়ে যাও, ঠিক আছে, লিওনার্দো দা ডিক্যাপ্রিওর মতন, ঠিক আছে, এরকম জাস্ট টাইটানিক হয়ে যাও। টাইটানিক হয়ে যে মনে করো তুমি জাস্ট এই বাম পাশ মানে ডান হাত আর বাম হাত, তো এই ডান হাতে রাখো এই মজুদ পণ্য, এই ডান হাতে রাখো এই মজুদ পণ্য, আর বাম হাতে রাখো হচ্ছে এই বাকি যতগুলো গোষ্ঠীর যা আছে সব, হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, গোষ্ঠীর যা আছে সব, এটা হলো বাম হাতে। ডান হাতে রাখবা যে হাত দিয়ে খাও, মজুদ পণ্য রাখবা ডান হাতে, আর বাম হাতে রাখবে এইটা। জাস্ট খালি সিম্পল এই জিনিসটা দেখো, বাম হাতে সরি ডান হাতের এই যে হাত দিয়ে আমরা খাই, ডান হাতের আমরা শুরুরটা নেব, শেষেরটা নেব না। শুরুরটা মানে কি? প্রারম্ভিকটা নেব, সমাপনীটা নেব না। এই যে আমরা প্রারম্ভিকটা নেব, এই যে প্রারম্ভিকটা নিব, সমাপনীটা কি নেব না। ডান হাতের শুরুরটা নেব মানে মজুদ পণ্য মনিহারির শুরুরটা নেব, শেষেরটা নেব না। আর বাম হাতে আমরা এই গোষ্ঠীর সব রাখছি, বাম হাতের আমরা শেষেরটা নেব, প্রারম্ভিকটা নেব না। বাম হাতের আমরা শেষেরটা নেব, প্রারম্ভিকটা নেব না। বাম হাতের আমরা শেষেরটা নেব, প্রারম্ভিকটা নেব না। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর লাগবে না। জাস্ট ডান হাত বাম হাত, ডান হাতের আমরা শুরুরটা নেব, শেষেরটা নেব না, মানে মজুদ পণ্য মনিহারির ক্ষেত্রে প্রারম্ভিকটা নেব, সমাপনীটা নেব না, ঠিক আছে। আর হাতে নগদ, ব্যাংক জমা, এগুলোর ক্ষেত্রে আমরা সমাপনীটা নেব, প্রারম্ভিকটা নেব না। সমাপনীটা নেব, প্রারম্ভিকটা নেব না। এই যে হাতে নগদ যা আছে এগুলো সব সমাপনী নেব। একজন জিজ্ঞাসা করছে অব্যবহৃত মনিহারি কি হবে? অব্যবহৃত মনিহারি চলতি সম্পত্তি হিসাবে নিতে হবে। আচ্ছা এটা কি ক্লিয়ার সবাই? জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আই হোপ কমপ্লিট। সময় নেই আমাদের হাতে, আমি 5 মিনিট টাইম নিছি, জাস্ট আর 2 মিনিট টাইম আছে আমার কাছে। এই 2 মিনিটে জাস্ট আমি একটা রুলস লিখবো। তাহলে আই হোপ একটু আগে যেটা আমি
আই হোপ একটু আগে আমি যেটা লিখছি এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। আই হোপ একটু আগে যেটা আমি লিখছি এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। এখন দেখো আমি জাস্ট খালি একটা সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রটা হচ্ছে হলো সম্পত্তি প্লাস ব্যয় প্লাস উত্তোলন। সম্পত্তি, ব্যয় প্লাস উত্তোলন, এই তিনটা যাবে হচ্ছে ডেবিট দিকে, ঠিক আছে? আয়, দায় প্লাস মূলধন, এটা যাবে ক্রেডিট দিকে। সম্পত্তি, ব্যয়, উত্তোলন এই তিনটা আইটেম যাবে ডেবিট দিকে, আয়, দায়, মূলধন এই তিনটা আইটেম যাবে ক্রেডিট দিকে। জাস্ট সিম্পল এইটুকু মনে রাখো, সম্পত্তি, ব্যয়, উত্তোলন এই তিনটা আইটেম আমরা নেব ডেবিট দিকে, আয়, দায়, মূলধন এই তিনটা যাবে আমাদের ক্রেডিট দিকে। বাস শেষ। এইটা হচ্ছে আমাদের মানে রেয়ামিল করার মেইন সূত্র, আর কিচ্ছু তোমার মাথায় রাখতে হবে না। সম্পত্তি, ব্যয়, উত্তোলন ডেবিট, আয়, দায়, মূলধন ক্রেডিট। ওকে, জাস্ট শেষ। এখন আমরা রেয়ামিলের অঙ্ক করব। এবার আমি তোমার কাছে যদি একটু জিজ্ঞাসা করি রেওয়ামিলে তাহলে কোন কোন দফাগুলো নিব না, তাহলে আমরা মজুদ পণ্যের ক্ষেত্রে সমাপনীটা নিব না, আর মনিহারির ক্ষেত্রে সমাপনীটা নিব না, আর হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত প্রাপ্য হিসাব, প্রতি হিসাবের ক্ষেত্রে আমরা প্রারম্ভিকটা নিব না। বাস শেষ। তার মানে এই আইটেমগুলো আমরা নেব না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো। এই জাস্ট দুইটা নিয়ম আমি যেটা বললাম, জাস্ট এই দুইটা নিয়ম একটু মাথায় রাখবা। এই দুইটা নিয়ম, আর রেওয়ামিল করতে কিচ্ছু লাগবে না। আসো আমি তোমাদের করাই দিচ্ছি। আচ্ছা, আমি এখন তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটা সমাধান করবো ইনশাআল্লাহ। ময়মনসিংহ 2023, ময়মনসিংহ 23। ওকে, ময়মনসিংহ 23, এটা হচ্ছে সম্পাটেরার্স। প্রশ্নের কদাগে বসে কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এইটা হচ্ছে হলো এখন যে প্রশ্নটা আমি সমাধান করাচ্ছি কদাগে, তুমি কালকে পরীক্ষা হলে যে এই প্রশ্নটা কমন পাইতে যাচ্ছ। এখন যে প্রশ্নটা আমি সমাধান করাচ্ছি কোন কোন দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এইটা তুমি কালকে পরীক্ষা হলে যে কমন পাইতে যাচ্ছ। এটার জন্য জাস্ট একটা সফট টানবা, কদাগ দিয়ে অবশ্যই এখানে লিখে দিবা যে সকল দফা রেওয়ামিলে আসবে না, বিবরণ টাকা টাকা। আচ্ছা দেখো, যে সকল মানে যে সকল দফা রেওয়ামিলে আসবে না, মানে যে সকল এন্ট্রি রেওয়ামিলে আসবে না, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো বাবারা, প্লিজ। আচ্ছা দেখো, যে সকল দফা রেওয়ামিলে আসবে না, যে সকল দফা, তোমরা একটু শান্তশিষ্টভাবে ক্লাসের দিকে মনোযোগ দাও। যারা ক্লাস করতেছো প্লিজ ক্লাসের দিকে মনোযোগ দাও, উল্টাপাল্টা একটু কথাবার্তা পরে বলো, যত কথা আছে একটু পরে বলো, একটু ক্লাসের দিকে মনোযোগ দাও। জাস্ট ভিডিওটা একটু শেয়ার করতে বসে অনুরোধ রইল, পারলে একটু শেয়ার করো। আচ্ছা দেখো, মেইন ব্যাপারটা হচ্ছে সবসময় জিনিসটা মনে রাখবা, মজুদ পণ্যের ক্ষেত্রে আমরা সমাপনীটা নেই না, আর হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল ওইগুলোর ক্ষেত্রে আমরা প্রারম্ভিক নিই না। এখন আমরা এই আইটেমগুলো এই অঙ্কের ভিতর খুঁজবো। তো এখানে অঙ্কের ভিতর শুরুতেই দেওয়া আছে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, এরপর দেওয়া আছে সমন্বিত ক্রয়। তো এখানে একটা মোটা দাগের বিষয় তোমরা মনে রাখবা, অঙ্কের ভিতর যদি সমন্বিত ক্রয় থাকে, কি ক্রয়? দেখো এখানে আমরা কি লিখছিলাম, মজুদ পণ্য, ঠিক আছে? মজুদ পণ্যের ক্ষেত্রে যদি একটা প্রারম্ভিক থাকে আর একটা সমাপনী থাকে, সমাপনী থাকে, আমরা প্রারম্ভিকটা নেই এবং সমাপনীটা নেই না। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি, যে অঙ্কের ভিতর যদি সমন্বিত ক্রয় থাকে, কি ক্রয়? সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটার যদি একটা থাকে, মনে রাখবা এটা হলো একটা ব্যতিক্রম এন্ট্রি। এটা হলো একটা কি এন্ট্রি বলো? এই যে আমি স্টার দিয়ে দিলাম, ব্যতিক্রম এন্ট্রি। ওকে, আচ্ছা স্বাভাবিকভাবে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য নেই, সমাপনী মজুদ পণ্য নেই না। কিন্তু অঙ্কের ভিতরে যদি এই সমন্বিত ক্রয় আইটেমটা থাকে, অঙ্কের ভিতর কি বলো? সমন্বিত। আচ্ছা নেটে প্রবলেম হচ্ছে কোনো? হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানো। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানো।
ফোনটা এরোপ্লেন মোডটা অন করি নাই, সারা দেশের ফোন। আমার যে কি হইছে মানে আমি বুঝলাম না, ফোন মন আশ্রয় ভাঙতে ইচ্ছা করতেছে। ক্লাসের সময় এগে ফোন বেশি চেইতা যায়। আচ্ছা দেখো, সমন্বিত ক্রয় যদি অঙ্কের ভিতরে থাকে, ঠিক আছে, অঙ্কের ভিতর যদি সমন্বিত ক্রয় থাকে তখন আমরা এই নিয়মটা একটু ব্যতিক্রম, চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা উল্টাটা করে দেব। উল্টা কি, তখন আমরা সমাপনী মজুত পণ্য নিব, প্রারম্ভিক মজুত পণ্য আর নিব না। ওকে, তার মানে এই অঙ্কের ভিতরে দেখো 2 নাম্বার আইটেমটাই আছে সমন্বিত ক্রয়। যেহেতু এই অঙ্কের ভিতর সমন্বিত ক্রয় আছে, সেহেতু আমরা প্রারম্ভিক মজুত পণ্য এই অঙ্কে নেব না। তাহলে আমরা প্রথমে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য। আমি কিন্তু আবার বলতেছি, অঙ্কের ভিতর কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আমরা নেই, সমাপনী মজুত পণ্য নেই না। কিন্তু এইখানে কিন্তু বলছে যে দফাগুলো রেওয়া মিলে আসবে না। কিন্তু এই অঙ্কে যেহেতু সমন্বিত করা আছে, সেক্ষেত্রে নিয়মটা উল্টে যাবে। ওই মমতাজের গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে, ঠিক আছে, এখানে ওই সম্পর্ক যেমন একটি পলকে বদলে যায়, ঠিক তেমনই এই প্রারম্ভিকটা মানে এরকম বদলে যাবে, মানে প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আর আসবে না। একদম জাস্ট মমতাজের গান, বুঝতে পারছো? মমতাজ হয়তোবা আমাদের মানে এমপি মহোদয়, উনি মনে হয় আমাদের এই মজুত পণ্যের এই জিনিসটা দেখেই মনে হয় এই গানটা গাইছিলেন, ঠিক আছে। যাও, তো মজুত পণ্য হচ্ছিল কত টাকা? মজুত পণ্য হচ্ছিল 15,000 টাকা, ঠিক আছে, তাহলে লিখলাম 15,000 টাকা। ওকে, এরপরে যদি আমরা দেখি অঙ্কের ভিতরে আর কি কি আছে, তাহলে এরপরে আছে সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য তো যেহেতু সমন্বিত করা আছে, সেহেতু সমাপনী মজুত পণ্য আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি অঙ্কের ভিতর দেখি, দেখো এখানে লেখা আছে হাতে নগদ 1-1-22। তো আমরা সবাই জানি সমাপনী হাতে নগদ আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি, কিন্তু প্রারম্ভিক হাতে নগদ আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি না। যেহেতু এখানে 1-1-22 আছে, তার মানে এটা প্রারম্ভিক হাতে নগদ, এটা আসবে না। হাতে নগদ 1-1-22, 1-1 মানে কি, জানুয়ারি মাসের 1 তারিখ, তার মানে এটা প্রারম্ভিক। কত টাকা? 7,500 টাকা। এরপরে যদি আমরা একটু দেখি, অঙ্কের ভিতরে আর কোনো আইটেমই নাই, এই দুইটা আইটেমই আছে, ঠিক আছে। তাহলে 15 আর 7 হচ্ছিল 22,500। ওকে, এইটাই উত্তর। আর আমাদের পিডিএফ এর সঙ্গে উত্তরের শীটের সঙ্গে মিলেও গেছে, এই যে 22,500। তার মধ্যে আমাদের অঙ্ক হয়েছে। হুররে, আমাদের এখন চশমা পরা উচিত, বাট এখন না, এটা আমরা লাস্টে পড়বো। ওকে, আচ্ছা দেখো, এইটা বুঝতে পারছো কিনা সবাই একটু বলো। অব্যবহৃত মনিহারি কি রেওয়া মিলে আসবে? জি না, আসবে না। সবাই বুঝতে পারছেন এটা? আমি মুছে ফেললাম। এই যে এন্ট্রিটা করাইছি না, রেওয়া মিলে কোন কোন দফা আসবে না বা রেওয়া মিলে কোন কোন অন্তর্ভুক্ত আসবে না, মানে এটার আমি কয়টা স্টার দিব? এর পাশে এই এন্ট্রিটার মানে এই যে কদাগে এইটা, এটার পাশে যদি আমি 100টা স্টার দিতে দিতে ওই মনে করো বোর্ডের বাইরেও চলে যাই, তুমি 100% শিওর থাকো কালকে পরীক্ষায় গেলে এই প্রশ্নটা তুমি পাবা। এই প্রশ্নটা তুমি পাবা এবং 2 মার্ক তোমার আসবেই, ঠিক আছে। ওকে, আসবেই। আর এছাড়াও এই কদাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সমন্বিত ক্রয় কাকে বলে। এটা মানে সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করে, এটা আসতে পারে। প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মানে সমাপনী মজুত পণ্য, এটা হলো সমন্বিত ক্রয়ের সূত্র। চাইলে আমার কথা শুনে একটু লিখে রাখতে পারো। আমি আবার বলছি, সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মানে সমাপনী মজুত পণ্য। এছাড়াও প্রশ্নের কদাগে কিন্তু অনেক সময় মানে তোমার হলো এইটা না আইসা ওই সমন্বিত ক্রয় চলে আসে, মানে তবে মোস্ট অফ দা টাইম এইটাই আসে যে রেওয়া মিলে কোন কোন দফার আসবে না বা রেওয়া মিলে কোন কোন এন্ট্রি আসবে না। মজুত পণ্যের ক্ষেত্রে আমরা সমাপনীটা নেই না, আর প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা নগদ তহবিলের ক্ষেত্রে আমরা প্রারম্ভিক গুলো নেই না। হ্যাঁ, ডান হাতের আমরা শেষেরটা নেই না, আর বাম হাতের আমরা শুরুরটা নেই না। কিন্তু একটু ব্যতিক্রম আছে, এই মমতাজের গান হয়ে যাবে যদি অঙ্কের ভিতর সমন্বিত ক্রয় থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। প্রশ্নের খদাগে বলেছে হচ্ছে আমাদের 31/12/2022 তারিখে একটি রেওয়া মিল প্রস্তুত করো। আচ্ছা, রেওয়া মিলের ছক তোমরা সবাই জানো, আমি জানি। রেওয়া মিলের ছক জাস্ট তোমরা জাবেদার যে ছক আঁকাইছো একদম সেই সিম্পল সেই ছক, ঠিক আছে। আসবেই, রেওয়া মিল আসবেই, এবং সহজ একটা কোশ্চেন আসবে। যে যে বোর্ডে বৃষ্টি না হয় কেন, সহজ একটা রেওয়া মিল থাকবে, কারণ রেওয়া মিল থেকে 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন সহজ থাকবেই।
সুতরাং এই যে অঙ্কটা করা সেই অঙ্কটাও যদি তুমি বুঝে বুঝে আমার সঙ্গে করতে পারো, বাসায় বসে 1-2 করতে পারো, কালকে পরীক্ষা হলে তুমি 10 মার্ক কমন পাবা। এটার নাম রেওয়া মিল, লিখলাম রেওয়া মিল। অবশ্যই উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা রেওয়া মিল লেখার আগে, তারপর রেওয়া মিল লিখে তারপর অবশ্যই সালটা লিখে দিবা 2022 সালের 31 ডিসেম্বর তারিখের। রেওয়া মিলে তারিখ হয় না, ক্রমিক নং হয়। এখানে লিখবা হিসাবের শিরোনাম, এখানে লিখবা খতিয়ান পৃষ্ঠা। ওকে, প্লিজ রেওয়া মিলের যে ব্রিলিয়ান্ট, মানে তোমরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে তোমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য এরকম কষ্ট করে লাইভ ক্লাস নিচ্ছি, একটু ভিডিওটা তো শেয়ার হইতেই পারে বাবা, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আচ্ছা এখন আমরা যদি অঙ্কের ভিতরে মেইন সূত্রটার দিকে খেয়াল করি, তো মেইন সূত্রটা হচ্ছে আমাদের সম্পত্তি, ব্যয় আর উত্তোলন, এই তিনটা আমরা ডেবিট দিকে নেই, আর আয়, ঠিক আছে, দায় ও মূলধন, এই তিনটা আইটেম আমরা ক্রেডিট দিকে নেই। জাস্ট এইটা হলো আমাদের মেইন সূত্র। আচ্ছা, সম্পত্তি, ব্যয়, উত্তোলন ডেবিট, আয়, দায়, মূলধন ক্রেডিট। তো এখন আমরা এক একটা এন্ট্রি পড়বো। অঙ্কের প্রথমেই আছে 1 নম্বরে প্রারম্ভিক মজুত পণ্য। যেহেতু অঙ্কে সমন্বিত ক্রয় আছে, সেহেতু আমরা প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। তাহলে এরপরে আছে সমন্বিত ক্রয়। এই ডট ডট এগুলো না দিলেও হবে। সমন্বিত ক্রয় হচ্ছে 1,50,000 টাকা। সমন্বিত ক্রয় মানে হচ্ছে ক্রয়, সমন্বিত ক্রয় মানে কি বলো, ক্রয়। তার মানে ক্রয়টা অবশ্যই ফার্স্ট কলামে যাবে। কত টাকা? 1,50,000। কারণ ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, ক্রয় করলে কি হয়, ব্যয় হয়। তাহলে ব্যয় অবশ্যই কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। ক্রয়ও ডেবিট দিকে যাবে, ক্রয়ও ডেবিট দিকে যাবে, সমন্বিত ক্রয়ও ডেবিট দিকে যাবে। আচ্ছা, এরপর আছে 2 নাম্বার বিক্রয়। আচ্ছা, আমরা যখন কোন একটা পণ্য বিক্রি করি, মনে করে এই মার্কেটটা যদি আমি বিক্রি করি, তাহলে আমার টাকা আসবে। তাহলে টাকা আসলে কি হয়, আয় হয়। তাহলে আয় কোন দিকে আসবে, ক্রেডিট দিকে আসবে। তার মানে এই বিক্রয় ক্রেডিট দিকে যাবে। কত টাকা? 1,80,000 টাকা। এরপরে দেওয়া আছে হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই অঙ্কে সমাপনী মজুত পণ্য আসবে, কেননা এই অঙ্কের ভিতরে আমাদের কি ছিল, সমন্বিত ক্রয় ছিল। তাহলে সমন্বিত ক্রয় যদি অঙ্কের ভিতর থাকে, তাহলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। 3 নম্বর হচ্ছে সমাপনী মজুত পণ্য। এইরকম একটা সহজ সরল অঙ্কই কালকে পাবা, 100% 10 মার্কের একটা কোশ্চেন পাবা, 100% 10 মার্কের একটা কোশ্চেন তোমরা পাবা। সমাপনী মজুত পণ্য আমাদের জন্য একটা চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য আমাদের জন্য একটা কি সম্পদ বলো, চলতি সম্পদ। যাই হোক না কেন, আমাদের সম্পত্তি, তো সম্পত্তি অবশ্যই কোন দিকে যাবে বলো, ডেবিট দিকে যাবে। তাহলে সমাপনী মজুত পণ্য কয় টাকা বলো, 20,000 টাকা। আর এই সমাপনী মজুত পণ্যের আরেকটা নাম হচ্ছে অবিকৃত পণ্য। কেমন? আচ্ছা, এরপরে 4 নম্বরে আছে মূলধন। মূলধন মানে কি, মালিক ব্যবসায় যেটা দেয় ওইটাকে আমরা কি বলি, মূলধন বলি বা ক্যাপিটাল। মূলধন এখানে লিখিয়ে দিছে, দেখো মূলধন ক্রেডিট দিকে যায়। তাহলে মূলধনের টাকাটা অবশ্যই আমরা কোন দিকে নিব, ক্রেডিট দিকে নিব। কত টাকা? 1 লাখ টাকা। এরপরে দেওয়া আছে হাতে নগদ। হাতে নগদ দেওয়া আছে 1/1/2022। আমরা সবাই জানি হাতে নগদ ব্যাংক জমা, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলোর ক্ষেত্রে আমরা প্রারম্ভিকটা অন্তর্ভুক্ত করি না। তাহলে এটা দেওয়া আছে 1/1/2022, তার মানে এটা প্রারম্ভিক, এটা আসবে 9 আকারে না। তারপর আছে প্রাপ্য হিসাব, 5 নাম্বার আছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব মানে কি বাবারা বলো, প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার। প্রাপ্য হিসাব মানে কি বলো, দেনাদার। এই দেনাদারের কিন্তু আরো কিছু নাম আছে, প্লিজ এই নামগুলো একটু মনে রাখবা। দেনাদারের কিন্তু আরো কিছু নাম আছে। দেনাদারকে বলা হয় কুঋণ, সরি পুস্তক ঋণ। আরে আল্লাহ, আমার যে কি হলো, পুস্তক ঋণ, ঠিক আছে। এই দেনাদারকে বলা হয় হচ্ছে প্রাপ্য হিসাব। এই দেনাদারকে বলা হয় হচ্ছে পাওনা। পাওনা মানে কিন্তু আবার পাওনাদার মনে করে না, পাওনা মানে হচ্ছে দেনাদার, আর দেনা মানে হচ্ছে পাওনাদার। আমি আবার বলছি, পাওনা মানে হচ্ছে দেনাদার, আর দেনা মানে হচ্ছে পাওনাদার। উল্টাই পাল্টাই ফেলায় না। আচ্ছা, এরপরে এটাকে তো দেনাদার আমরা সাধারণ ভাষায় বলি। এবার এটা আরেকটা নাম আছে বিক্রয় খতিয়ানের জের, ঠিক আছে। এটা তোমরা অনেকে গুলাই ফেলো, বিক্রয়, হ্যাঁ, খতিয়ানের জের, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে তোমার অধমর্ণ, অধমর্ণ, ঠিক আছে। তাহলে এই 5টা নাম হচ্ছে দেনাদারের ভিন্ন নাম। এই নামগুলো একটু প্লিজ নোট রাখবা। পুস্তক ঋণ মানে কিন্তু আবার ঋণ ধরে দায় ধরে ক্রেডিট করে না। পুস্তক ঋণ হচ্ছে দেনাদারের আরেকটা নাম। প্রাপ্য হিসাব, পাওনা হচ্ছে দেনাদারের আরেকটা নাম। দেনাদার তো দেনাদারি, মানে আমরা কারো কাছে টাকা পাবো আর কি। বিক্রয় খতিয়ানের জেরও দেনাদারের আরেকটা নাম, এবং হচ্ছে অধমর্ণ, এটা হচ্ছে দেনাদারের একটা নাম, ঠিক আছে। আচ্ছা স্যার রিপ্লাই দেন,
আজনি, হ্যাঁ কি রিপ্লাই দেবো বলো বাবা? ঠিক আছে, প্লিজ ক্লাসটা একটু শেয়ার দাও এবং তোমাদের যারা এই ক্লাসটা যাদের দরকার একটু মেনশন দিয়ে দাও তোমাদের বন্ধুদের। আচ্ছা, তো দেখো এই প্রাপ্য হিসাব আমাদের জন্য কি একটা চলতি সম্পত্তি, তাহলে সম্পত্তি অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। তাহলে প্রাপ্য হিসাব কয় টাকা আছে বলো? 30,000 টাকা। প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার, আর দেনাদার কি আমাদের জন্য চলতি সম্পত্তি? সম্পত্তি, তো তার সম্পত্তি অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এবার আছে আসবাবপত্র। তাহলে আসবাবপত্র কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে, কারণ আসবাবপত্র আমাদের জন্য কি বলে? স্থায়ী সম্পত্তি। তাহলে আসবাবপত্র হচ্ছে 15,000 টাকা, যেহেতু সম্পত্তি তাহলে সম্পত্তি অবশ্যই ডেবিট দিকে যাবে। আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি এগুলো সব হচ্ছে ই, ঠিক আছে। আচ্ছা, আসবাবপত্র। এরপরে আছে হচ্ছে মজুরি ও বেতন। আচ্ছা, তোমার কর্মচারী যারা তোমার এখানে কাজ করে তাদেরকে মাস শেষে তোমার মজুরি দিতে হয়, তাদেরকে তোমার বেতন দিতে হয়। তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে যখন আমাদের কর্মচারী কর্মকর্তাদের আমরা বেতন বা মজুরি দিই, তখন আমাদের আয় হয় না ব্যয় হয়? তখন মজুরি কয়? মানে আমি যে কি বলবো, আমার নাথিং টু সে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা? এত কল, আমি একটা দিন একটু পাওয়ার প্লেন মুডটা অন করতে পারি নাই, আর কি শুরু হইল। মাফ কর আল্লাহ, তোরা আমারে মাফ কর ভাই, তোকে কাছে পাও ধরি আর আল্লাহর কাছে মাফ চাই। আমি এরোপ্লেন মোড অন করলে ইটা কাইটা যাবে, মানে এমন হয়েছে যে একদম উফ। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা, মজুরি ও বেতন দিছি, তাহলে আমাদের এটা বেতন দিলে আমাদের ব্যয় হয়, ব্যয় অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। আবার কি হইল? মজুরি ও বেতন হচ্ছে 5,000 টাকা, তাহলে মজুরি বেতন দিলে আমাদের ব্যয় হয়, ব্যয় অবশ্যই ডেবিট দিকে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আছে হচ্ছে প্রদেয় হিসাব। আচ্ছা, প্রদেয় হিসাব মানে কি? প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনাদার। প্রদেয় হিসাব মানে কি বলো? পাওনাদার। প্রদেয় হিসাব মানে কি বলো? পাওনাদার। পাওনাদার মানে কি? আমাদের কাছে কেউ টাকা পাবে, তাহলে পাওনাদার আমাদের জন্য একটা দায়। আমাদের কাছে যদি কেউ কোনো কিছু পায়, এটা আমাদের জন্য হচ্ছে দায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদার। পাওনাদার অবশ্যই দায়, যেহেতু পাওনাদার কি দায়, দায় অবশ্যই ক্রেডিট দিকে যাবে। তাহলে 25,000 টাকা যাবে ক্রেডিট দিকে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আসি। এরপর আছে কমিশন প্রাপ্তি। এখানে কি বলছে? কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি। আর এই কমিশন ক্ষেত্রে একটা মনে রাখবা, বাট্টা, সুদ এবং কমিশন এইগুলোর ক্ষেত্রে যদি প্রাপ্তি প্রদান না ধরে, মানে না বলে, বাট্টা, কমিশন, সুদ, বাট্টা, কমিশন, সুদ, এই তিনটার ক্ষেত্রে যদি প্রাপ্তি প্রদান উল্লেখ না থাকে, তাহলে আমরা খরচ ধরে ডেবিট করি। তখন আমরা এটা খরচ ধরে ডেবিট করি। যেহেতু এখানে প্রাপ্তি বলে দিচ্ছে, তার মানে এখানে আমি কমিশন পাইছি। তাহলে তুমি যদি কোথা থেকে কমিশন পাও, এটা তোমাদের জন্য কি হয়? আয় হয়। আয় অবশ্যই কোন দিকে আসবে বলো? ক্রেডিট দিকে আসবে। তাহলে কমিশন প্রাপ্তি কত টাকা? কমিশন প্রাপ্তি হচ্ছে 7,000 টাকা, ক্রেডিট দিকে চলে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আসো অনাদায়ী পাওনা সঞ্চিতি। মনে রাখবা, পাওনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা, আমি এটা ডিটেইল এখন বলতে পারবো না, এত সময় নাই, টাইম কম। পাওনাদার বাট্টা সঞ্চিতি শুধুমাত্র ডেবিট দিকে যাবে। কোন দিকে যাবে বলো? ডেবিট দিকে যাবে। এছাড়া পৃথিবীর সকল সঞ্চিতি, পৃথিবীর সকল সঞ্চিতি কোন দিকে যাবে বলো? ক্রেডিট দিকে যাবে। পৃথিবীর সকল সঞ্চিতি কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি অবশ্যই কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা বাবারা? 2,000 টাকা। অবশ্যই অবশ্যই সকল সঞ্চিতি ক্রেডিট দিকে চলে যাবে, ঠিক আছে। সঞ্চিতি দেখলে, এই সঞ্চিতি দেখলে লাথি মেরে ক্রেডিট দিকে নিয়ে নেবা, ঠিক আছে, আর বোঝাবুঝির কিছু নাই। এবার আছে লভ্যাংশ প্রাপ্তি, মানে তুমি লভ্যাংশ পাইছো, তুমি লভ্যাংশ পাইছো। লভ্যাংশ
প্রাপ্তি। তাহলে লভ্যাংশ প্রাপ্তি মানে কি, আমরা লাভের টাকা বা ডিভিডেন্ড পাইছি। তাহলে আমরা যদি লভ্যাংশ পাই, এটা আমাদের জন্য কি হয়, আয় না? আয় অবশ্যই কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে লভ্যাংশ প্রাপ্তি, আয় ক্রেডিট দিকে যাবে 3000। ওকে, গেল। এবার আসে হচ্ছে 10% ঋণ। দেখো 12 নাম্বার দিয়ে 10% ঋণ। এখন তোমরা অনেকে বলো যে স্যার এই 10%-এর কাজ কি করব? জি না, এই 10%-এর কাজ এখানে করা যাবে না। ওকে, এই 10% হচ্ছে এই ঋণের সুদ, এই ঋণের সুদ এইখানে কাজ করা যাবে না, ঠিক আছে? তো 10% ঋণ, এটা হচ্ছে আমরা যা সবাই জানি, ঋণপত্র, বন্ধকি ঋণ, এগুলো হচ্ছে আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। তাহলে দায় অবশ্যই কোন দিকে যাবে? ক্রেডিট। তুমি ঋণ নিয়েছো, তার মানে টাকা তোমার 2 দিন পর দিয়ে দিতে হবে, তাহলে দায় অবশ্যই কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে 10% ঋণ, দায় ক্রেডিট দিকে যাবে, 20,000 টাকা। এরপর আছে হচ্ছে হাতে নগদ। দেখো হাতে নগদ, এখানে তারিখ দেওয়া আছে 31/12/2022। তার মানে এটা কি 31/12 মানে কি সমাপনী। আর আমরা জানি সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা, সমাপনী নগদ তহবিল, মানে ওই বাম হাতের সব সমাপনী গুলোই আমরা অন্তর্ভুক্ত করি। তার মানে এটা আসবে হাতে নগদ, মানে ক্যাশ অন হ্যান্ড। হাতে নগদ আর নগদ তহবিল একই কথা। 31/12, তারপর দেওয়া আছে কত? 22। কত টাকা? 9,500 টাকা। তাহলে হাতে তোমার নগদ টাকা আছে, এটা তোমার জন্য কি বলো সম্পদ না? তোমার কাছে নগদ টাকা আছে, এটা কি তোমার জন্য দায় নাকি? তোমার পকেটে যদি নগদ টাকা থাকে, তোমার হাতে যদি নগদ টাকা থাকে, এটা তোমার জন্য সম্পদ। তার মানে সম্পদ অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। কত টাকা? 9,500 টাকা। এরপর আছে বিনিয়োগ। এখন তোমরা অনেকে বলো স্যার বিনিয়োগ জিনিসটা কি? বিনিয়োগ মানে হচ্ছে তোমার কাছে ফাও টাকা রয়েছে, এই টাকা তুমি কোথাও খাটাইলা। এই বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে লগ্নি। মনে রাখবা, বিনিয়োগের আরেকটা নাম কি বলো? লগ্নি, যেটাকে আমরা ইংরেজি বলি ইনভেস্টমেন্ট, ঠিক আছে? বা বিনিয়োগকে প্রদত্ত ঋণও বলে, গৃহীত ঋণ না কিন্তু, প্রদত্ত ঋণও বলে। তার মানে বিনিয়োগের 3-4টা নাম আছে। বিনিয়োগকে বিনিয়োগ বলে, বিনিয়োগকে লগ্নি বলে, বিনিয়োগকে প্রদত্ত ঋণ বলে, বিনিয়োগকে আবার সঞ্চয়পত্র বলে, ঠিক আছে? সো বিনিয়োগ হচ্ছে আমাদের জন্য এক ধরনের সম্পদ। 1,07,500 সম্পদ, 1,07,500। এখন তোমার কাছে অতিরিক্ত টাকা আছে, ফাও টাকা রয়েছে, এই টাকা তুমি কোথাও খাটাইছো, এই টাকা তুমি কোথাও খাটাইছো, তাহলে এটা তোমার জন্য অবশ্যই কি সম্পদ না? অবশ্যই তোমাদের সম্পদ। এখন আমার যদি এই দুই সাইড মিলে যায়, তাহলে আমি আমার সেই লিজেন্ডারি যে চশমাটা, সেটা আমি পরার মনে হয় যোগ্য, ঠিক আছে? তো আসো আমরা এবার মিলাই ফেলি ইনশাল্লাহ। ডেবিট পাস ক্রেডিট পাস আমরা যোগ দিয়ে ফেলি, দেখা যাক ইনশাল্লাহ। লেটস সি। ক্রেডিট সাইড যোগ দেই। $3,37,000 ক্রেডিট সাইডে আসছে। 3,37,000। অবশ্যই অবশ্যই তোমরা জেড টাইনে দিবা। এবার আসো বিসমিল্লাহ বলে ডেবিট সাইডটা যোগ দিই। 1,50,000, 20,000 প্লাস 30,000 প্লাস 15,000 5,000 প্লাস 9,500 প্লাস 1,07,500। You know. তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রং হয় নিত আকাশের মতো নয় চেনা, জীবনের সব কথা নয়, আমি জীবনটাকেই বলতে চাই, তোমার হাসির শ্রাবণ ঢোলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই, তোমার হাসির শ্রাবণ ঢোলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই। উফ, অঙ্ক মিলাইলে যে কি শান্তি! আহা, একদম মানে বুঝিস, আমি তোকে স্যার, আমার যদি এই মজা লাগে তাহলে তোকে কি লাগে? অ্যাকাউন্টিং মানেই মজা, অ্যাকাউন্টিং মানেই মজা। ওকে, আর আমাকে তো নিশ্চয়ই স্মার্ট বয় লাগছে, তোমরা তো জানোই, সে আমি তো হ্যান্ডসাম বয়, এটা তো তোমরা জানোই। সো এই বিষয়ে তো আর নতুন করে বলার কোনো কিছু নাই। আর অঙ্ক মিলাইতে পারলে এমনি আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্টদের চেহারের এমনি গ্লেস টেলেস পাল্টে যায়, ওইটা কোনো বিষয় না। সো উই আর ইয়ো। সোকে কম দেখতেছি ভাই, দাঁড়া। এবার আসো ইনশাল্লাহ আমরা আমাদের গদাকটায় চলে যাব ইনশাল্লাহ। এই গদাকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, ঠিক আছে।
গ দাগটায় আমরা চলে যাবো ইনশাল্লাহ। আসো। আচ্ছা, আই হোপ রেওয়ামিল নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। আর এই যতটুকু করাইলাম ইনশাল্লাহ এইটুক টপিক কইরা পরীক্ষা হলে যাও, একটু প্র্যাকটিস করো, 2-1টা অঙ্ক পরীক্ষা হলে চলে যাও। তোমার পরীক্ষা ভালো হইতে যাচ্ছে। অ্যাকাউন্টিং মোদের বিদ্যালয়ের সঙ্গে ছিল ইনশাল্লাহ, মোদের বিদ্যালয়ের সঙ্গে ছিল ইনশাল্লাহ, ভালো কিছু হবে। কারণ ওই যে ফেসবুকে একটা লোকের কথা শুনছিলাম, বলছিল ঘাম কখনো প্রতারণা করে না। সেই যতটুকু ঘামাইলাম, যতটুকু এই যে কম ঘুমানো, যতটুকু রাত জাগা, তোমরা খালি একটাবার চিন্তা করছো আমি ইউটিউবার এই গত 2টা দিন ইউটিউবার ফেসবুকে কি পরিমাণ কন্টেন্ট দিছি, কাদের জন্য দিছি, কাদের জন্য দিছি, কেন দিছি, কেউ মনে রাখে না। দিন শেষে কেউ মনে রাখে না। এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচ, এই তো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার হয়ে গেল, এরপর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার হয়ে যাবে। মনে থাকবে তো আমাদের, নাকি নাকি ভুলে যাবা? থাকবে থাকবে, মনে থাকবে, থাকবে থাকবে থাকবে, আমি জানি থাকবে। থাকবে না? আমি তো জানি তোমরা তো আমার স্টুডেন্ট, থাকবে। কিন্তু মন মানতে চায় না, বুঝছো? বাট থাকবে, আমি জানি মনে থাকবে। বিবরণ, টাকা, টাকা, টাকা। গদাকে বলছে হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম 3 স্টার টপিক, ঠিক আছে? এটা হচ্ছে হলো চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। পার্থক্য মানে বিয়োগ করতে হবে। আর তোমরা এটা মনে রাখো, গদাকে যদি এই প্রশ্নটা না আসে 100% মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আসবেই। গদাগে এখন যেটা করাছে এটা যদি না আসে 100% শিওর, 100% শিওর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আসবেই আসবে। কালকে পরীক্ষা হলে যাই পাবা 10 মার্ক। ওকে, তো আসো, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। চলতি সম্পত্তি ও চলতি দায়ের, ঠিক আছে? চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। তাহলে ফার্স্ট অফ অল আমরা চলতি সম্পত্তিগুলো নির্ণয় করতে পারি। এখন চলতি সম্পত্তি কোনগুলো তো তোমরা সবাই জানো। চলতি সম্পত্তি হচ্ছে, আর এই চলতি সম্পত্তি কোনগুলো এটার একটা সাজেশন ভিডিও দেওয়া আছে ইউটিউবে। জাস্ট খালি তুমি চলতি সম্পত্তি চলতি দায় লিখে সার্চ দিলে দেখবা প্রথমে আমার 1 মিনিটের একটা ভিডিও আছে, মাত্র 1 মিনিটের। ওই 1 মিনিটের ভিডিওর ভিতরে আমি চলতি সম্পদ চলতি দায়ের একটা লিস্ট দিছি। ওই লিস্টটা যদি কারো কাছে থেকে ইনশাআল্লাহ তার চলতি সম্পদ চলতি দায় নিয়ে কোনোদিন বাদবে না। আর হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অনার্স মাস্টার যেখানেই পড়ো না কেন, এই চলতি সম্পদ চলতি দায় এটা তোমার সারা জীবন কাজে লাগবে। কেমন? 2টা ঘর দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু 3টা ঘর কেন দিছি একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, এখন চলতি সম্পত্তি কি কি আমরা যদি অঙ্কের ভিতরে দেখি, সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পত্তি, ঠিক আছে? কিন্তু এই সমাপনী মজুত পণ্যটা আমরা সরাসরি নিতে পারবো না। এই সমাপনী মজুত পণ্যটা আমরা সরাসরি নিতে পারবো না। ওকে, তো এখানে দেখো, এই সমাপনী মজুত পণ্যটা যখন নিবা তখন তুমি অবশ্যই অবশ্যই আচ্ছা, সমাপনী মজুত পণ্যটা নেব আগে, দেখি। সমাপনী মজুত পণ্যটা চলতি সম্পত্তি, কত টাকা? 20,000 টাকা। একটু জায়গা ফাঁকা রাখবো আমি এখানে, কারণ এখানে একটু কাজ থাকতে পারে। এরপর হচ্ছে হাতে নগদ প্রারম্ভিকটা আসবে না, প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি। প্রাপ্য হিসাব মানে দেনাদার, দেনাদার একটা চলতি সম্পত্তি। আর প্রাপ্য হিসাব মানে তো বুঝো যে সম্পত্তিগুলো 1 বছরের ভিতর নগদ টাকা রূপান্তর করা যায়। প্রাপ্য হিসাব হচ্ছে 30,000 টাকা, সেকেন্ড কলামে লিখে দিলাম 30,000। আসবাবপত্র স্থায়ী সম্পত্তি আসবে না, হাতে নগদ আসবে। হাতে নগদ এটা হলো সমাপনী, কারণ সমাপনীটাই আসবে, প্রারম্ভিকটা আসবে না। 31/12/22 না, হ্যাঁ 22, কত? 9,500 টাকা। এটা যোগ পরে দিচ্ছে। এবার এখানে আমরা লিখবো চলতি দায়। চলতি দায় হচ্ছে সেই দায়গুলো যে দায়গুলো 1 বছরের ভিতরে আমাদের পরিশোধ করে দিতে হয়। এখন দেখো চলতি দায় আমরা এটা যদি একটু খুঁজি,
অঙ্কের ভিতরে চলতি দায় আছে হচ্ছে হলো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আছে হচ্ছে হলো 25,000। প্রদেয় হিসাব আছে একটা এন্ট্রি যেহেতু সেহেতু আমরা এটা থার্ড কলামে লিখে দেব। ওকে, যদি আমরা এখানে একটু যোগ দেই তাহলে 30 আর 20 কত? 30 আর 20 হচ্ছে হলো 50, 50 আর 9 কত? 59,500। এখানে যোগ দেওয়া যাবে না, 59,500। ঠিক আছে, আচ্ছা। আর এখানে প্রদেয় হিসাব মানে চলতি দায়ের ভিতর শুধু একটা হিসাব আছে, সেটা হলো প্রদেয় হিসাব। তাহলে এবার আমরা এটার থেকে এটা বিয়োগ করব। ঠিক আছে, ওকে। আর তোমরা যদি চাও এখানে বাদ শব্দটা লিখে দিতে পারো, যেহেতু এখানে পার্থক্য নির্ণয় করতে হচ্ছে, বাদ লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটার থেকে যদি আমরা বিয়োগ করি 59,500 মাইনাস 25,000, তাহলে 34,500। জি, উত্তর মিলে গেছে, 34,500। হ্যাঁ, অঙ্ক হয়েছে 100%, এটা কোনো ডাউট নেই। এখন তোমাদের কোনো ডাউট থাকলে বলতে পারো। এখন স্যার এই জায়গাটা কি হয়েছিল? এই জায়গাটায় অনেক সময় বলতে কি, যখন তুমি মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো তখন তুমি এর ভিতরে প্রারম্ভিক মজুত পণ্য, সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য, এই 3টা আইটেমের কাজ করতে হয়। কিন্তু এখানে যেহেতু তোমার হচ্ছে কি বলো এটারে, যেহেতু এরকম মুনাফা জাতীয় আয় ব্যয়ের কাজ তো এখানে করতে বলেন, এখানে করতে বলছে হচ্ছে চলতি সম্পদ। তার মানে চলতি সম্পদ বললে তোমরা সরাসরি সমাপনী মজুত পণ্যটাকেই ধরে নিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সরাসরি চলতি সম্পদটাকেই ধরে নিবে, আর ওখানে কোনো যোগ বিয়োগের কোনো কাজ নেই। মানে একদম সোজা কথা হলো চলতি সম্পদের ভিতরে ডাইরেক্ট শুধু সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য, সমন্বিত ক্রয় টয় কিছু আসবে না। ঠিক আছে, ওকে বাবা, আমার আই নিড টু গো নাও। ঠিক আছে, আই হ্যাভ টু গো নাও, বিকজ আমার এখন ক্লাস শুট করতে হবে। আমি এই অবস্থায় এখন ক্লাস শুট করব, একটু পরেই তোমরা দেখতে পারবা। এর থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক তোমাদের আসতে, সেটা হচ্ছে নগদ প্রাপ্তি প্রদান, যেটা আসবেই। এবং রাতে ইনশাল্লাহ যদি শরীরে এক বিন্দু রক্ত থাকে চেষ্টা করব, যদি একটু এনার্জি থাকে, 1টা ক্যালোরিও যদি বাইচে থাকে, চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের জন্য আর্থিক বিবরণে আরো কিছু ক্লাস করানোর জন্য। ঠিক আছে, একদম গভীর রাতে হয়তোবা দেখা হবে। মধ্যবিদ্যালয়ের বিদ্যালয়ের সঙ্গে থাকো, হয়তোবা ইউটিউবে লাইভ ক্লাসটা নিব, মাঝরাতে যে ক্লাসটা নিব। দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর মুনাফা জাতীয় আয় ব্যয়ের ম্যাথ আমার অলরেডি দেওয়া আছে ইউটিউবে, ফেসবুকে। তুমি জাস্ট খালি রেওয়া মিলের ভিডিও লেখা, জাস্ট রেওয়া মিল লিখে মধ্যবিদ্যালয় বিদ্যালয় লিখে ইউটিউবে সার্চ করো, আমার অসংখ্য ভিডিও আছে। ওর ভিতরে আমি অবশ্যই মুনাফা জাতীয় আয় ব্যয় বেসিক সহ বোর্ড কোশ্চেন সমাধান করাই দিছি। ঠিক আছে, এখন আর আমি সময় দিতে পারতেছি না, কারণ একটু পরে আবার তোমাদের সঙ্গে আমার লাইভে আসতে হবে। ঠিক আছে, উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।